আজকে আমরা সেল সাইকেল সেল ডিভিশনের উপর একটি কুইক রিভিশন করব। সেল সাইকেল সেল ডিভিশন শুরু করছি। তো সেখানে ফার্স্ট আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে কি না, সেল সাইকেলটা আসলে কি। সেল সাইকেল কি না, সেল সাইকেল হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল ইভেন্ট। সেল সাইকেলটা কি তাহলে? সেল সাইকেল হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল ইভেন্ট, যেখানে আমরা দেখব যে একটা সেল ডুপ্লিকেট করছে কি না, তার জিনোম সিনথেসিস করছে, আদার কিছু কনস্টিটিউয়েন্টস অফ দ্য সেল ইভেন ডিভাইড হচ্ছে ও দুটো ডটার সেলে। তাহলে ফার্স্টলি আমরা জানলাম সেল সাইকেলটা কি। সেল সাইকেল হচ্ছে দ্য sequential event or sequence of events, যেখানে আমরা দেখব কি হয় না, সেল ডুপ্লিকেট করছে, আর সেল ডুপ্লিকেট ইটস জিনোম, আর কি করতে পারে, সিনথেসিস করতে পারে, সিনথেসিস অফ দ্য আদার কনস্টিটিউয়েন্ট, synthesizes the other constituents of the shell, ইভেনচুয়ালি ডিভাইড হয়ে যায় দুটো ডটার সেলে। লাস্টলি আমরা লিখতে পারি eventually divides into two daughter cells। এই টোটাল ব্যাপারটাকেই আমরা বলছি কি, এই টোটাল ব্যাপারটাকে আমরা বলতে পারি সেল সাইকেল। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, নেক্সট এই সেল সাইকেলের পর যেটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে জেনারেশন টাইম। জেনারেশন টাইম জানাটা খুব জরুরি। কি জানবো আমরা? জেনারেশন টাইম। জেনারেশন টাইম কি? জেনারেশন টাইম, জেনারেশন টাইম হচ্ছে টাইম পিরিয়ড বিটুইন টু সাকসেসিভ ডিভিশনস। কি তাহলে? টাইম পিরিয়ড বিটুইন টু সাকসেসিভ ডিভিশনস, এটাকে আমরা বলছি জেনারেশন টাইম। এবার আমরা যদি সেল সাইকেলের ফেজেসগুলোতে চলে যাই, তাহলে সেল সাইকেলের ফেজের মধ্যে আমরা কী কী দেখছি? সেল সাইকেলকে আমরা মোটামুটি দুটো ফেজে ভাগ করতে পারি। ফার্স্টলি আমরা বলতে পারি ইন্টারফেজ, সেকেন্ডলি আমরা বলতে পারি এম ফেজ, আর এটাকে আমরা অ্যাকচুয়াল ডিভিশন ফেজও বলতে পারি, অ্যাকচুয়াল ডিভিশন ফেজ। এবার এই যে ইন্টারফেজের সময় যেহেতু সেল মোস্ট অফ দ্য টাইম ওর প্রিপারেশন টাইম লাগাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা ইন্টারফেজকে প্রিপারেশন ফেজও বলতে পারি বা বলতে পারি প্রিপারেটরি ফেজ, প্রিপারেশন ফেজ অর প্রিপারেটরি ফেজ। হলো ক্লিয়ার একদম? ওকে, চলো পরে যাওয়া যাক। আচ্ছা, এবার এই যে সেল সাইকেল, যদি আমরা বলি যে হিউম্যানদের ক্ষেত্রে সেল সাইকেল এর টাইম পিরিয়ডটা কত, হিউম্যানদের ক্ষেত্রে আমরা সেল সাইকেলের টাইম পিরিয়ড যদি ইন হিউম্যান ধরে আমরা চলি, হিউম্যানদের ক্ষেত্রে আমরা দেখব যে টাইম পিরিয়ডটা হয় 24 আওয়ার্সের। এবার এই 24 আওয়ার্সের মধ্যে ইন্টারফেজ যেটা, এটা হচ্ছে টাইম লাগায় 23 আওয়ার, আর এম ফেজ যেটা, এটা টাইম নেয় অ্যাপ্রক্সিমেটলি 1 আওয়ার। ওকে, এবার ইন্টারফেজের মধ্যে আমরা দেখব যে এর আবার তিনটে স্টেজ আছে। কী কী তিনটে স্টেজ না, ফার্স্টলি আমরা দেখব ইন্টারফেজের মধ্যে ফার্স্ট আমরা দেখব G1 ফেজ, তারপর হচ্ছে এস ফেজ, এবং লাস্টলি হচ্ছে G2 ফেজ। এবার এই যে 23 আওয়ার আমরা ধরেছি, এই 23 আওয়ারের 11 আওয়ার টাইম লাগে G1 ফেজে, 8 আওয়ার লাগছে আমার এস ফেজ, এবং G2 যেটা, এটা হচ্ছে বাকি বেঁচে থাকা 4 আওয়ার্স। এটা হচ্ছে এই সময়ের ডিভিশনটা, আর 1 আওয়ার আমার এম ফেজের মধ্যে চলে যাচ্ছে। এবার এম ফেজকে যদি আমরা ফার্দার ডিভিশন করি, তাহলে এম ফেজের মধ্যে এই ডিভিশনে আমরা দুটো দেখছি। একটাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস, এবং সেকেন্ড যেটা, এটাকে আমরা বলছি সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, দ্যাট মিনস আমরা বলতে পারি ক্যারিওকাইনেসিসটা কি না, ডিভিশন অফ নিউক্লিয়াস। ক্যারিওকাইনেসিস কি? ডিভিশন অফ নিউক্লিয়াস। আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে ডিভিশন অফ সাইটোপ্লাজম। ক্লিয়ার হলো? এইবার যদি আমরা ক্যারিওকাইনেসিসের ফার্দার ফেজেসগুলোতে যাই, তাহলে সেখানে আমরা দেখব ফার্স্টলি প্রোফেজ, দেন হচ্ছে মেটাফেজ, দেন অ্যানাফেজ, এবং লাস্টলি আসছে আমাদের টেলোফেজ। ওকে, এইটা হলো আমাদের সেল সাইকেলের ফেজেস টোটাল ব্যাপারটা। এইবার আমরা যদি একটু সেল সাইকেলের
একটা ডায়াগ্রাম করে নিই, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে গিয়ে, সরি, এরকম একটা ব্যাপার দাঁড়াবে। চলো, তাহলে যার মধ্যে আমরা এই যে টোটাল ব্যাপারটা দেখলাম, এটাকে বলছি আমরা ইন্টারফেস। এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, আর এটা হচ্ছে আমাদের এম ফেজ। হলো। আচ্ছা, এবার এই ইন্টারফেসের মধ্যে এখানে আমরা ফেজেসগুলো দেখেছি। ফার্স্টলি আমরা দেখব এটা হচ্ছে আমার G1, তারপর এটা হচ্ছে আমার S, আর এটা G2, আর এটা গেল M। এবার এই যে M, যার মধ্যে আমরা দেখেছি একটা পার্টকে আমরা সাইটোকাইনেসিস করিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। এবার এই ক্যারিওকাইনেসিসের মধ্যে আমরা দেখব যে আরও 4টে ডিভিশনস আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। এই হচ্ছে টোটাল। এবার এইখান থেকে আমরা দেখব যে সেলটা ডিভিশন করে সাইটোকাইনেসিস করে ও এখান থেকে দুটো ডটার সেল তৈরি করেছে, এখান থেকে হচ্ছে দুটো ডটার সেল তৈরি করেছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এই G1 যেটা, এটা আমরা জেনেছি কত, 11 আওয়ার, S হচ্ছে 8 আওয়ার, এবং G2 হচ্ছে 4 আওয়ার, আর এই টোটালটা মিলে হচ্ছে আমার 1 আওয়ার। ওকে, দ্যাট ইজ দ্য সেল সাইকেল। এবার এই সেল সাইকেলের 95% হচ্ছে ইন্টারফেস এবং 5% হচ্ছে এম ফেজ। এবার এই যে সেল সাইকেলের ডিউরেশনগুলো, এই ডিউরেশন অফ দ্য সেল সাইকেল ইনফ্লুয়েন্স হচ্ছে কার দ্বারা? না, কিছু ফ্যাক্টরস আছে। তাহলে কি ফ্যাক্টরসগুলো কি? না, এটা ডিউরেশন অফ দ্য সেল সাইকেল ইনফ্লুয়েন্সড বাই দ্য ফলোয়িং ফ্যাক্টরস। তাহলে ফ্যাক্টরসগুলোর মধ্যে কী কী পড়ছে? এই ফ্যাক্টরসের মধ্যে পড়বে স্পিসিস স্পেসিফিক, কারণ প্রত্যেকটা স্পিসিস তার স্পেসিফিক টাইম ডিউরেশনগুলো আছে। ফার্স্টলি হচ্ছে আমার কি না স্পিসিস স্পেসিফিক। সেকেন্ডলি হচ্ছে টেম্পারেচার একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। থার্ডলি হচ্ছে ফুড, এবং ফোর্থ হচ্ছে অক্সিজেন এটসেট্রা, আরও হতে পারে। এবার ডিউরেশনগুলো কার মধ্যে আমরা কেমন দেখব? ডিউরেশন যদি আমরা বলি ইস্ট, তাহলে ইস্টের মধ্যে সময় লাগে 90 মিনিট, রাইসের ক্ষেত্রে টাইম নেয় 14 আওয়ার। আচ্ছা, অনিয়নের ক্ষেত্রে টাইম ডিউরেশন হচ্ছে 15 আওয়ার্স, এবং হিউম্যান তো আগেই বললাম, হিউম্যানদের ক্ষেত্রে হচ্ছে আমাদের 24 আওয়ার্স। ওকে, এবার যদি আমরা একটু ইন্টারফেস সম্বন্ধে জেনে নিই, ইন্টারফেসের ক্যারেক্টারিস্টিক কী কী হতে পারে। ইন্টারফেস, আচ্ছা, ইন্টারফেসের ক্যারেক্টারিস্টিকগুলো কী কী ক্যারেক্টারিস্টিক হতে পারে? ফার্স্টলি আমরা তো জানবো যে ইট ইজ দ্য লংগেস্ট ফেজ অফ দ্য সেল সাইকেল, লংগেস্ট phase of the cell cycle. Secondly, in this phase, DNA replication takes place. RNA and histones, other nuclear protein also synthesized. But DNA replication যেটা takes place করছে, এটা DNA replication টোটাল রেপ্লিকেশন প্রসেসটা যদি বলি, সেটা স্পেসে গিয়ে দেখবো আমরা। তাহলে এখানে ডিএনএ রেপ্লিকেশনটা না বলাই ভালো। এখানে আমরা মেনলি আমরা বলবো যে আরএনএ, হিস্টোন, এগুলো প্রোটিনগুলো সিনথেসাইজড হচ্ছে। আরএনএ, হিস্টোন অ্যান্ড আদার নিউক্লিয়ার প্রোটিন and other nuclear proteins are synthesized. যেহেতু এই এত কিছু কাজ একসঙ্গে হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা প্রিপারেটরি ফেজ বলে থাকি, এবং এই সময় সেলটা মেটাবলিক্যালি অ্যাক্টিভেট থাকে এবং গ্রো করতে থাকে, দ্যাটস ওয়াই এটাকে আমরা মেটাবলিক ফেজও বলতে পারি। তাহলে কি বলছি? মেটাবলিক ফেজ। যেহেতু সিনথেসিস হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা তো বললাম এটা হচ্ছে সিনথেসাইজড ফেজও বলা যায়। এনার্জি রিচ এটিপি ইজ সিনথেসাইজড অ্যান্ড স্টোরড ইন দ্য সেল, দ্যাটস ওয়াই এটাকে আমরা এনার্জি ফেজও বলতে পারি। কি বলতে পারি? না, এনার্জি গিভিং ফেজ অর এনার্জি ফেজ। এবার এই যে ইন্টারফেজের আমরা ভাগগুলো দেখেছি না, যে ইন্টারফেজের মধ্যে কী কী পড়ছে সব, ইন্টারফেজের মধ্যে আমরা দেখেছি G1, বা যেটাকে আমরা গ্যাপ 1 বলতে পারি, গ্যাপ 1। সেকেন্ডলি আমরা দেখলাম এস ফেজ, বা যেটাকে আমরা সিনথেসিস ফেজ বলতে পারি। এরপরে আমরা দেখেছি G2, অর যেটাকে আমরা গ্যাপ 2 ফেজও বলতে পারি। ওকে,
এবার এই G1S বা G2 এগুলোর প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিকগুলো আছে। তাহলে এখানে আমরা জানবো যে তাহলে ইন্টারফেস আমরা যদি বলি তাহলে এর প্রত্যেকের ক্ষেত্রে এখানে আমরা ওই পয়েন্টটাও অ্যাড করতে পারি যে ইন্টারফেসের ক্ষেত্রেই কিন্তু আমরা ইন্টারফেসটাতেই আমরা দেখছি ডিএনএ রেপ্লিকেশনও হয়, ডিএনএ রেপ্লিকেশন টেক্স প্লেস। ওকে, চলো নেক্সট আমরা যাই যে G1 বা গ্যাপ 1 ফেজ এটা কি, তাহলে এটা হচ্ছে ইন্টারভেল বিটুইন মাইটোসিস অ্যান্ড ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন। তাহলে ইন্টারভেল বিটুইন মাইটোসিস and initiation of DNA replication. এখানে সেলটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ গ্রোজ করতে থাকে বাট ডাজ নট রেপ্লিকেটস ইট ডিএনএ। তাহলে এখানে আমরা দেখছি মেটাবলিক্যালি অ্যাক্টিভ, সেকেন্ডলি দেখছি আমরা এখানে সেলটা গ্রো করছে বাট not replicates its DNA। এখানে তাহলে রেপ্লিকেট করে কি না, এখানে মোস্ট অফ দ্য সেল অর্গানালিজ যেগুলো আছে সেগুলো রেপ্লিকেট করতে থাকে, সেল অর্গানালিজ যেগুলো আছে সেগুলো আমরা দেখব যে ওগুলো ডুপ্লিকেট করছে। ওকে, এখানে আমরা দেখছি আরএনএ সিনথেসিস, ভেরিয়াস টাইপ অফ আরএনএ সিনথেসিস হচ্ছে এই G1-এ, সেটা এমআরএনএ হতে পারে, টিআরএনএ বা আরএনএ, ভেরিয়াস টাইপ অফ আরএনএ। এবং সবথেকে জানবার বিষয় যেটা যে এইখানে যে ক্রোমোজোমগুলো আমরা দেখি সেই ক্রোমোজোমগুলোর ইলংগেশন হয় থিন এবং কন্টেন 1 ডিএনএ মলিকিউল। দেয়ারফোর এখানকার যে ক্রোমোজোমগুলো সেগুলো কীরকম ফর্মে থাকে, এখানে ক্রোমোজোমগুলো মোনাড ফর্মে থাকে। কী থাকছে তাহলে, মোনাড ফর্মে ক্রোমোজোমগুলো থাকছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে আমরা G1-এর ক্ষেত্রে যে ক্রোমোজোমগুলো থাকে সেগুলোকে কোন ফর্মে দেখি, সেগুলো হচ্ছে মোনাড ফর্ম। ওকে, নেক্সট চলো এস ফেজ। এস ফেজে কী হয়, মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট যেটা মনে রাখার এস ফেজের মধ্যে, দ্যাট ইজ রেপ্লিকেশন অফ ডিএনএ। আর কি হচ্ছে, আর হয় সেন্ট্রিওলের ডুপ্লিকেশনগুলো হয়, সেন্ট্রিওলস ডুপ্লিকেট করতে থাকে, সেন্ট্রিওল ডুপ্লিকেট করছে, হিস্টোন প্রোটিন সিনথেসিস হচ্ছে, এগুলো আর লিখছি না, এগুলো শুনে রাখো, হিস্টোন প্রোটিন সিনথেসিস হচ্ছে। এটাকে আমরা ইনভিজিবল ফেজ বলে থাকি, এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা যে সেল সাইকেলের কোন ফেজকে আমরা ইনভিজিবল ফেজ বলতে পারি, ইনভিজিবল ফেজ অফ দ্য সেল সাইকেল, দ্যাট ইজ এস ফেজ। কেন বলছি না, বিকজ ইন এস ফেজ রেপ্লিকেশন অফ ডিএনএ অ্যান্ড ফর্মেশন অফ ক্রোমাটিড হ্যাপেন। মানে আমরা প্যারেন্টাল যে ডিএনএটাকে দেখে এসছি ওই প্যারেন্টাল ডিএনএটার আফটার রেপ্লিকেশন কিন্তু ওই কনস্টিটিউট থাকবে না। যেহেতু আমরা ক্লাস 12-এ গিয়ে জানবো যে মলিকুলার বেসিসের ওইখানে যে ডিএনএ রেপ্লিকেশনটা সেমি কনজারভেটিভ মডেল হয়, একটা ওল্ড স্ট্র্যান্ড ওর সঙ্গে সঙ্গে একটা নিউ স্ট্র্যান্ডও থাকে। দ্যাটস ওয়াই ওখানে আমরা 50-50 আমরা প্যারেন্টাল পাচ্ছি, পুরো একদম হোল প্যারেন্টাল যেটাকে আমরা কনজারভেটিভ মডেল বলে থাকি সেই টোটাল ব্যাপারটা পাবো না। দ্যাটস ওয়াই এস ফেজকে আমরা ইনভিজিবল ফেজ অফ দ্য সেল সাইকেল বলতে পারি। এবং এখানে এই যে ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলো যেমন আমরা G1-এ দেখলাম যে মোনাড ফর্মে আছে, এখানে কিন্তু ক্রোমোজোমগুলো প্রত্যেকটা ডায়াড ফর্মে চলে আসে, এটা মনে রাখার একটা জায়গা। এবার আমরা যদি G2 যাই, G2-তে খুব একটা কিছু সেরকম মনে রাখার ব্যাপার নেই। G2-তে জাস্ট মনে রাখবে সেল গ্রোথ যেটা সেটা কন্টিনিউস থাকে, সেল গ্রোথটা কন্টিনিউ হতে থাকে। তাহলে G2-তে আমরা দেখছি সেল গ্রোথ যেটা এটা কন্টিনিউ থাকে, কন্টিনিউস, প্রোটিন ফর্মড ফর মাইটোসিস। মানে পরেরটার জন্য দেখবো আমরা এখানে প্রোটিনটা ফর্ম হচ্ছে, প্রোটিন ফর্মড, ক্লিয়ার? ওকে, আর এখানে যেটা সব থেকে বেশি মনে রাখতে হয় যে G1 যেটা, এই G1-এর ক্ষেত্রে, আচ্ছা আরেকবার আমি লিখে দিই, G1S আর হচ্ছে আমার G2। তাহলে G1-এর ক্ষেত্রে যে ক্রোমোজোম নাম্বার সেটা G1 থেকে S, G2 প্রত্যেকটাতে আমার ক্রোমোজোম নাম্বার যেটা এটা কিন্তু ইকুয়াল থাকবে, মানে 2n থাকলে ওটা 2nই থাকবে। এবং যে নেক্সট আমরা দেখবো তাহলে ক্রোমোজোম নাম্বারটা কি থাকছে, কনজার্ভ অবস্থায় থাকছে, কিন্তু যে ডিএনএর অ্যামাউন্টটা, সেই দ্বারা আমরা ডিএনএ অ্যামাউন্টটাকে বলছি, এটা কিন্তু যেহেতু ডুপ্লিকেশন বা রেপ্লিকেশন করছে তাহলে এটা ডাবল হয়ে যায়। এরপরে আমরা আর ডাবল বা কিছু দেখবো না, এটা যেরকম 4C অ্যামাউন্ট আছে ওটাই থেকে যাবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এইটা মনে রাখলে এখান থেকে কিন্তু নিউমেরিক্যালগুলো এসে যায় এবং করতে পারা যায়। এরপর যেটি আছে সেটি হচ্ছে কি না, সেটা হচ্ছে আমাদের এম ফেজ। এম ফেজটাকে আমরা ডিটেল পড়বো, কিন্তু একটু জেনে রাখো যে এম ফেজ ইট ইজ দ্য শর্টেস্ট ফেজ অফ দ্য সেল সাইকেল, যেখানে কি হচ্ছে না, হুইচ অকার্স আফটার কমপ্লিশন অফ দ্য ইন্টারফেজ ইনভলভ ইন দ্য সেল ডিভিশন। এর যদি ক্যারেক্টারিস্টিকে আসি তাহলে কি বলবো, ইট ইজ দ্য ডিভাইডিং ফেজ, অ্যাকচুয়াল ডিভাইডিং ফেজ, এখানে ডিভিশনটা হচ্ছে। সেল ডিভিশন অকার ইদার বাই মাইটোসিস অর মিওসিস। ডিউরিং দিস ফেজ এখানে আমরা কি দেখছি, দ্য components of the cell that are synthesized in interphase, that is chromosome, DNA, cellular organelles, cytoplasm, etc., are distributed among the daughter cells. যে দুটো daughter cells তৈরি হচ্ছে সেগুলোতে ওগুলো distributed হয়ে যাবে। It occurs in two phases, that is nuclear division and karyokinesis, followed by the cytoplasmic division, that is cytokinesis. That is the M phase.
এবার এটা বলতে গিয়ে আমাদের আরও একটা ব্যাপারে আসতে হয় যে এর মধ্যে আরেকটা জিনিস আমরা দেখব যেটাকে আমরা বলি যে G0 ফেজ। এর মধ্যে আরেকটি ফেজ অকার হচ্ছে যেটাকে আমরা বলছি G0 ফেজ। বাট cells that do not divides enter into the G0 state, they act as reverse cell। তাহলে এগুলো সেলটাকে মানে ব্যাপারটা কি যেটা বললাম যে আমরা যদি G0 বলি, এই G0 এর ক্ষেত্রে আমরা দুটো রিভার্স যেটা বললাম দ্যাট ইজ G0 আবার দুটো আছে, একটা হচ্ছে রিভার্সেবল আর একটা হচ্ছে ইরিভার্সেবল। ওকে, তাহলে রিভার্সেবল যেটা যেটা আমাদের এনসিআরটি বলেছে, অ্যাকর্ডিং টু এনসিআরটি দ্যাট ইজ কুইসেন্ট। আর ইরিভার্সেবলের মধ্যে আমরা দেখব এখানে পড়ছে সেনেসেন্ট, CENT অ্যান্ড টার্মিনালি ডিফারেন্সিয়েটেড সেল। টার্মিনালি ডিফারেন্সিয়েটেড ব্যাপারটা কি একটু জেনে নাও যে কুইসেন্ট যেটা এটা রিপ্রেজেন্ট করছে রিভার্সেবল স্টেট অফ দ্য সেল সাইকেল দ্যাট ইজ রেস্টিং স্টেট। মানে এই সময় কি হয়, সেলগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে বাট নো লঙ্গার প্রলিফারেট আনলেস কল্ড অন ডু সো ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অর্গানিজম। যতক্ষণ না অর্গানিজমের ওই সেলটাকে আবার দরকার হচ্ছে তত সময় পর্যন্ত ও জাস্ট মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকবে বাট কোনো রকম কোনো প্রলিফারেশন বা গ্রোথ বা ডিভিশন কিছুই দেখাবে না। ক্লিয়ার হলো ব্যাপারটা? এই কুইসেন্টের যদি আমরা এক্সাম্পলে আসি তাহলে সেটা হতে পারে প্ল্যান্টের ক্ষেত্রে, যদি আমরা বলি প্ল্যান্টের ক্ষেত্রে তাহলে সেটা হচ্ছে প্যারেনকাইমাল সেলগুলো, প্যারেনকাইমাল সেল। আর যদি আমরা অ্যানিমাল সেলের ক্ষেত্রে বলি তাহলে অ্যানিমাল সেলের ক্ষেত্রে হচ্ছে সেটা ফাইব্রোব্লাস্টসগুলো। হয়েছে? আচ্ছা, এবার তাহলে সেনেসেন্ট ব্যাপারটা কি? সেনেসেন্ট ব্যাপারটা হচ্ছে মানে এর আগে বলে নিই একটু, কুইসেন্ট স্টেট যেটা ইট ক্যান রিমেন ফর ডেজ, উইকস অর ইভেন ইয়ার্স বিফোর রিজিউমিং পলিফারেশন। সেনেসেন্ট কি? দিস সেলস আর ডিসফাংশনাল সেল দ্যাট হ্যাভ চেঞ্জড পলিফারেশন বলতে পারি, আর পার্মানেন্টলি উইথড্রন ফ্রম দ্য সেল সাইকেল। সেল সাইকেল থেকে ওটা পার্মানেন্টলি উইথড্রন হয়ে যাচ্ছে এবং টার্মিনালি ডিফারেন্সিয়েটেড দ্যাট ইজ দে হ্যাভ ইরিভার্সিবলি লস্ট ইটস এবিলিটি টু প্রলিফারেট। মানে ও আর প্রলিফারেশন করতেই পারবে না। তাহলে সেটা কি না, সেখানে আমরা দেখব এর যদি আমরা এক্সাম্পলে আসি তাহলে সেখানে দেখব সোমাটিক সেলস অফ অ্যানিমালস, সোমাটিক সেলগুলো, সোমাটিক সেলস অফ অ্যানিমালস ইজ লাইক বলতে পারি আমরা ম্যাচিওর আরবিসি, ম্যাচিওর আরবিসি, আর নার্ভ সেলসগুলো, মাসেল সেলসগুলো। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার এখানে এই যে আমরা সেল সাইকেলের একটা ডায়াগ্রাম দেখলাম, এই ডায়াগ্রামের এই জায়গাতে একটি পয়েন্ট থাকে যেটাকে আমরা বলে থাকি আর পয়েন্ট। আর পয়েন্ট, ইনক্রিজ অফ ক্যান্সার সেলস there is no G0 phase, as there is no R point, cells are continuously dividing themselves. That is the significance of R point. Clear হলো ব্যাপারটা? এবার চলো একটু সেল ডিভিশনে যাওয়া যাক। কি সেল ডিভিশন, সরি সেল ডিভিশন। আচ্ছা, সেল ডিভিশন ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি দ্য ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাক্টিভ বায়োলজিক্যাল প্রসেস। তাহলে এটা কি? এটা হচ্ছে অবভিয়াসলি একটা ফান্ডামেন্টাল অ্যাক্টিভ বায়োলজিক্যাল প্রসেস। ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাক্টিভ বায়োলজিক্যাল process by which a parent cell after replication of its components divide to produce its daughter cell। মানে এটা যদি আমার একটা প্যারেন্ট সেল হয়, এই প্যারেন্ট সেলটা ও তার রেপ্লিকেশন কমপ্লিট করাচ্ছে, করিয়ে ও কি করছে না দুটো ডটার সেলে ডিভিশন হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য সেল সাইকেল, দ্যাট ইজ ফান্ডামেন্ট অ্যান্ড অ্যাক্টিভ বায়োলজিক্যাল প্রসেস, ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাক্টিভ বায়োলজিক্যাল প্রসেস। ক্লিয়ার হলো ব্যাপারটা? ওকে, সেল ডিভিশন এসেন্সিয়াল কিসের জন্য? সেল ডিভিশন কেন হঠাৎ কিসের দরকার পড়লো? সেল ডিভিশন এসেন্সিয়াল ফর গ্রোথ। সেকেন্ডলি আমরা দেখব ডেভেলপমেন্ট, অ্যান্ড থার্ডলি হচ্ছে রিজেনারেশন। রিজেনারেশন ক্লিয়ার? এবার আমরা যদি টাইপসে চলে আসি, সেল সাইকেল, এই সেল সাইকেল বলছি, সেল ডিভিশনের টাইপসে চলে আসি, তাহলে একটা সেল মোটামুটি দেখব যে দুটোভাবে ডিভাইড করতে পারছে। একটা আমরা বলতে পারি যে ডিরেক্ট টাইপ অফ ডিভিশন, ডিরেক্ট ডিভিশন, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ডিভিশন, ইনডিরেক্ট ডিভিশন। এবার ডিরেক্ট ডিভিশনটা কি? ডিরেক্ট ডিভিশন মানে যেখানে আমরা দেখব যে একটা সিম্পল সেল ডিরেক্টলি ডিভাইড করছে, দ্যাট ইজ একে আমরা বলতে পারি অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস। আর ইনডিরেক্ট যেটা, এটা আমরা বলবো
মাইটোসিস অ্যান্ড মিওসিস। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এবার যদি অ্যামাইটোসিস একটুখানি আমরা অ্যামাইটোসিসে আসি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমরা একটু জেনে নিই, সেল ডিভিশন কন্ডিশনসগুলো কী কী নেসেসারি, সেল ডিভিশনের জন্য কোন কোন কন্ডিশনগুলো নেসেসারি। কন্ডিশন ফর সেল ডিভিশন যদি আমরা বলি যে একটা সেলকে ডিভাইড হতে গেলে কী কী কন্ডিশন মেনটেন করতে হয়। ফার্স্টলি এর মিনিমাম গ্রোথ, ফার্স্টলি কী বললাম, এটা মিনিমাম গ্রোথ। নেক্সট হচ্ছে আমরা এখানে খুব ইম্পর্টেন্ট বলতে এটা হচ্ছে আমরা দেখব যে ক্যারিওপ্লাজমিক ইন্ডেক্স, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। ক্যারিওপ্লাজমিক ইন্ডেক্স ব্যাপারটা কি? ক্যারিওপ্লাজমিক ইন্ডেক্স দ্যাট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ভলিউম অফ সেল নিউক্লিয়াস ডিভাইডেড বাই সাইটোপ্লাজম, মানে দ্যাট ইজ ক্যারিওপ্লাজমিক ইন্ডেক্স ইজ ইকুয়াল টু ভিএন ডিভাইডেড বাই ভিসি মাইনাস ভিএন। মানে একটা সেল থেকে যদি নিউক্লিয়াস বাদ দিয়ে দিই দ্যাট ইজ সাইটোপ্লাজম, তাহলে কি বললাম, দ্য রেশিও বিটুইন দ্য ভলিউম অফ সেল নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম ইজ কল্ড ক্যারিওপ্লাজমিক ইন্ডেক্স। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা মনে রাখতে হয়। অ্যামাউন্ট অফ নিউক্লিয়ার মেটেরিয়াল এখানে খুব দরকার, এসেন্সিয়াল। অ্যামাউন্ট অফ নিউক্লিয়ার মেটেরিয়াল, আচ্ছা সেল ভলিউম, মেটাবলিজম, এগুলো তো দরকার। এখানে আমরা আরেকটি টার্ম জানবো, দ্যাট ইজ মাইটোজেন। কি মাইটোজেন ব্যাপারটা? না কিছু কেমিক্যালস ফ্যাক্টরস থাকে হুইচ ইনডিউসড সেল ডিভিশন, ওকে, দ্যাট ইজ সাইটোকাইনিন ইন প্ল্যান্ট আর এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর যদি আমরা বলি, এগুলো সব মাইটোজেন হিসেবে কাজ করে। তাহলে মাইটোজেনের যদি আমরা এক্সাম্পল বলি, তাহলে ফার্স্টলি আমরা বলতে পারি একটা হচ্ছে সাইটোকাইনিন অ্যান্ড এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ওকে। আচ্ছা, আর রিপ্রোডাকশন তো আছে, ওকে। চলো এবার একটু অ্যামাইটোসিস সম্বন্ধে জানা যাক, খুব শর্টে আমরা জেনে নেব অ্যামাইটোসিস, যেহেতু কুইকলি আমাদের এটা রিভিশন সারতে হবে। অ্যামাইটোসিস কি? সিম্পল অ্যান্ড ডিরেক্ট ডিভিশন। ফার্স্টলি সিম্পল অ্যান্ড ডিরেক্ট ডিভিশন। আচ্ছা, নিউক্লিয়ার এনভেলপ রিমেন ইনটেক্ট। এখানে নিউক্লিয়ার এটা জানতে হবে যে নিউক্লিয়ার যে এনভেলপটা, নিউক্লিয়ার এনভেলপ এটা ইনট্যাক্ট অবস্থাতে থাকে, রিমেন্স ইনট্যাক্ট। ক্যারিওকাইনেসিস ইজ উইথ দ্য ইলংগেশন অফ নিউক্লিয়াস অ্যান্ড ফলোড বাই দ্য সাইটোকাইনেসিস। এখানে আমরা অ্যামাইটোসিস যদি অবজার্ভ করি তাহলে ব্যাকটেরিয়াল সেল, প্রোটোজোয়ান সেল, কিছু ম্যামেলিয়ান সেলের ক্ষেত্রেও কার্টিলেজ যে সেলগুলো আছে বা ফিটাল মেমব্রেনাস সেলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখবো। মানে এখানে ব্যাপারটা কি হচ্ছে না, ব্যাপারটা আমরা যেটা দেখছি, ধরো এটা যদি একটা অ্যামিবয়েড সেল ধরেই নিই, তার ধরো এটি নিউক্লিয়াস আছে, তো এখান থেকে আস্তে আস্তে করে দেখবো যে এই নিউক্লিয়াসের আমরা বলেছি না ইলংগেশন হচ্ছে, তার ইলংগেশনের সঙ্গে সঙ্গে এইভাবে করে এটা ইলংগেট করে যাচ্ছে। লাস্টলি এখান থেকে আমরা দুটো সেল অফ অ্যামিবা দেখব, এগুলো হচ্ছে ডটার সেলগুলো, দ্যাট ইজ অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস ভালো করতে, তাহলে এই ডিসঅ্যাডভান্টেজগুলো কি? ডিরেক্ট ডিভিশনের আমরা ডিসঅ্যাডভান্টেজ যদি বলে থাকি তাহলে সেখানে কি দেখব? যে ডিসঅ্যাডভান্টেজ হিসেবে আমরা দেখব যে ইলংগেটেড যে ক্রোমাটিন ফাইবারগুলো ব্রেক করলো ডিউরিং কখন না কনস্ট্রাকশন অফ দ্য নিউক্লিয়াস, ইট ডাজ নট ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি টু ডটার সেল। এই দুটো ডটার সেলের ক্ষেত্রে যে ক্রোমাটিনগুলো ডিস্ট্রিবিউটেড হলো সেগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হলো না, দ্যাট লিডস টু স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইররেগুলেশন, দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ডিরেক্ট ডিভিশন, ওকে। চলো এবার যদি আমরা মাইটোসিসে যাই, মানে ইনডিরেক্টের মধ্যে চলে এলাম, দ্যাট ইজ মাইটোসিস। তাহলে মাইটোসিসের মধ্যে আমরা ক্যারিওকাইনেসিসের মধ্যে এবার দেখবো যে ক্যারিওকাইনেসিসের মধ্যে আমরা কী কী পড়েছি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর হচ্ছে টেলোফেজ। এবার প্রোফেজের মধ্যে আমরা ফার্স্টলি দেখবো যে আর্লি প্রোফেজ। ব্যাপারটা কী হচ্ছে, অ্যাজ দ্য নিউক্লিয়াস এন্টার ইনটু দ্য প্রোফেজ, সেখানে আমরা দেখছি এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা অফ দ্য ক্রোমাটিন, মানে এটা যদি একটা সেল ধরে নিই তাহলে তার ভেতরে হচ্ছে আমরা দেখবো যে ধরো নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন এটি। এবার এই নিউক্লিয়ার মেমব্রেন, তাহলে প্রোফেজের মধ্যে আমরা দেখছি ফার্স্ট হচ্ছে আর্লি প্রোফেজ। তাহলে এই আর্লি প্রোফেজে কী হয় বললাম যে অ্যাজ দ্য নিউক্লিয়াস এন্টার ইনটু দ্য প্রোফেজ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা ক্রোমাটিনের যে এর মধ্যে যে ক্রোমাটিনগুলো আছে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে যায়। কিসের জন্য? না ফর্ম দ্যাট অফ নিউক্লিওপ্লাজম ডিউ টু ডিহাইড্রেশন অফ দ্য নিউক্লিয়াসে যখন ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে তখন আমরা দেখবো যে ওর ক্রোমাটিনগুলোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা ছিল ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাজ আ রেজাল্ট ক্রোমাটিন ফাইবার বিকেম ভিজিবল। এবার আমরা ক্রোমাটিন ফাইবারটাকে দেখছি, এবার এখানে আমরা দেখছি যে নিউক্লিওলাসটি আছে এবং এখানে আমরা দেখবো যে ক্রোমাটিনগুলো আস্তে আস্তে করে এরা কী হতে শুরু করেছে না, এরকম কয়েল করতে শুরু করেছে, হ্যাঁ কয়েল করতে শুরু করেছে, কন্ডেন্স হতে শুরু করেছে, থ্রেড লাইক ক্রোমোজোম একটা অ্যাপিয়ারেন্স নিয়ে আসছে, ওকে। এবার এখানে আমরা দেখছি যে সেন্ট্রিওলস বা অ্যাস্ট্রাল রেসগুলো প্রেজেন্স আছে। এখানে আমরা কি দেখছি না, সেন্ট্রিওলস এবং অ্যাস্ট্রাল রেস যেগুলো আছে এগুলো এর মধ্যে প্রেজেন্স আছে, ওকে। দ্যাট ইজ দ্য আর্লি ফেজ, আর্লি প্রোফেজ। এরপরে আমরা যাব মিড প্রোফেজ। এই মিড প্রোফেজের মধ্যে দেখব যে যে ক্রোমোজোমগুলো মানে ক্রোমাটিনগুলো যেগুলো কিনা কয়েলিং করতে শুরু করেছিল, দে আর বিকাম মোর ভিজিবল। কেন না, দে আন্ডারগোজ ফার্দার থিকেনিং অ্যান্ড শর্টেনিং, মানে এইভাবে করে করতে করতে এরা আরও ভিজিবল হচ্ছে এবং এরা শর্টেনিং হয়ে যাচ্ছে, এদের থিকেনিং অ্যান্ড শর্টেনিং দুটো মনে রাখতে হবে।
এবং ক্রোমোজোমস যেগুলো আর সিন টু বি কম্পোজড অফ টু ক্রোমাটিড অ্যাটাচড বাই আ সেন্ট্রোমিয়ার। মানে এখানে একটু যদি ভালো করে আমরা লক্ষ্য করি, এখানে ব্যাপারটা কী হচ্ছে না, এখানে যেটা হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার চলে আসছে, এর সঙ্গে এরকম করে দুটো ক্রোমাটিড অ্যাটাচড হয়ে যাচ্ছে। এই যে টোটাল জিনিসটা, এটা আমরা দেখছি মিড প্রোফেজের ক্ষেত্রে। ওকে, আর এই যে আমার সেন্ট্রিওলগুলো ছিল, এই সেন্ট্রিওলগুলো আস্তে আস্তে করে এরা আরও অপোজিট পোলের দিকে যেতে শুরু করেছে। এবং এখানে তাহলে কি না, পেয়ার অফ সেন্ট্রিওল মুভস ফার্দার টু দ্য অপোজিট এন্ড। অ্যাস্ট্রাল রেজ যেগুলো ছিল, এই অ্যাস্ট্রাল রেজগুলো এদের লেন্থটাকে থিকেনিং করতে শুরু করেছে, অ্যাস্ট্রাল রেজগুলোর লেন্থ বাড়তে আছে। ওকে, ক্লিয়ার একদম। এইবার আমরা পরেরটাতে যাই, দ্যাট ইজ লেট প্রোফেজ। লেট প্রোফেজ, এবার লেট প্রোফেজের ক্ষেত্রে আমরা কি দেখছি যে নিউক্লিয়ার এনভেলপ যেটা ছিল, এই নিউক্লিয়ার এনভেলপ কি হচ্ছে না, নিউক্লিয়ার এনভেলপ যেটা, এটা আস্তে আস্তে করে দেখছি আমরা ডিসঅ্যাপিয়ার হতে শুরু করেছে। নিউক্লিয়ার এনভেলপগুলো, নিউক্লিওলাসও ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, নেই এখানে আর। এবং যে সেন্ট্রিওলগুলো ছিল এগুলো অপোজিট পোলের দিকে চলে গেছে। এবং এখান থেকে আমরা দেখছি যে স্পিন্ডেল ফর্মেশন স্পিন্ডেল ফর্মেশন হয়ে গেছে। ওকে, স্পিন্ডেল ফর্মেশন হলো, এবং স্পিন্ডেল যে ফর্মেশনটা হলো, এই স্পিন্ডেল ফর্মেশনের সময় এখানে আমরা যে ক্রোমোজোমগুলো দেখলাম, এগুলো কিন্তু ডেলিভারেটলি এদিক ওদিক করে মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে থাকছে। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার হলো যেটাকে আমরা বলছি লেট প্রোফেজ। ক্লিয়ার একদম এই ব্যাপারটা। এবার লেট প্রোফেজ থেকে আমরা যদি পরের ফেজটাতে আসি, দ্যাট ইজ মেটাফেজ। এই মেটাফেজে আমরা কি দেখব, অবভিয়াসলি সেন্ট্রিওলগুলো তো আলাদা আলাদা দিকে চলে গেছেই অপোজিট ফোলে, এবং স্পিন্ডেলগুলো চলে এসছে। এখানে যেটা মজার বিষয়, যে এখানে যে ক্রোমোজোমগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো সব অ্যালাইন্ড হয়ে গেছে, সেগুলো সব আমরা দেখব অ্যালাইন পজিশনে চলে এসছে একটা প্লেট বরাবর, যেটাকে আমরা ইকুইটোরিয়াল প্লেট বলি। এই যে ইকুইটোরিয়াল প্লেট বরাবর চলে এলো, এটাকে আমরা মেটাফেজ বলছি। এবং এখানে আমরা দেখব যে এই যে টোটাল প্রসেসটা হলো, এটাকে আমরা বলি কনগ্রেশন। এটাকে কনগ্রেশন বলা হয়। এবং এখানে আমরা ক্লিয়ারলি ক্রোমাটিড সহ ক্রোমোজোমটাকে ভিজিবল অবস্থা দেখি। এই জন্য সবথেকে ভালো যদি ডিস্টিংগুইশ করতে হয় ক্রোমোজোমকে, সেটা আমরা দেখব কোথায়, সেটা হচ্ছে মেটাফেজের মধ্যে দেখব। ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার আমরা পরের ফেজে আসি, যেটাকে আমরা বলছি অ্যানাফেজ। এই অ্যানাফেজে কী হচ্ছে, এগুলো যেরকম ছিল সেরকমই থাকছে। এবার ব্যাপার কী হয়, এখানে আমরা দেখব যে সেন্ট্রোমেয়ার যেগুলো, এই সেন্ট্রোমেয়ারগুলো সেপারেট হচ্ছে, এখানে সিস্টার ক্রোমাটিডগুলো আলাদা হচ্ছে, এরা মোনাড ফর্মে চলে যাচ্ছে। এবং এখানে একটি কী দেখা যাচ্ছে না, অ্যানাফেজিক মুভমেন্ট আমরা দেখছি। এবং এখানে এই স্পিন্ডেলগুলো তাহলে অপোজিট পোলের দিকে এদেরকে টানছে, অপোজিট পোলের দিকে দেখব এগুলোর মুভমেন্ট হচ্ছে। কার না, এই যে সেন্ট্রোমেয়ার থেকে এটা আলাদা হলো, এই যে অপোজিট পোলের দিকে এরা মুভ করছে। এবার এই যে সেন্ট্রোমেয়ারটা আলাদা হলো, এই সেন্ট্রোমেয়ার দুটোর মাঝখানে আরেকটা দেখব যে থার্ড একটা পার্ট চলে আসছে, যেটাকে আমরা থার্ড টাইপ অফ ফাইবার এখানে অ্যাপিয়ার হতে আমরা দেখব। এই থার্ড টাইপ অফ ফাইবারটাকে আমরা বলি ইন্টারজোনাল ফাইবার। এখানে আমরা দেখব থার্ড টাইপ অফ একটা ফাইবার চলে আসছে, এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি ইন্টারজোনাল ফাইবার। ক্লিয়ার হলো ব্যাপারটা। এবং এই যে অপোজিট সাইডের দিকে ইকুয়াল হাবসে এরা আলাদা হলো, দিস টাইপ অফ মুভমেন্ট অফ ক্রোমোজোম ইজ নোন অ্যাজ অ্যানাফেজিক মুভমেন্ট। এটা কি, এটা হচ্ছে অ্যানাফেজ, এবং এখানে যে মুভমেন্ট হয় এটাকে আমরা বলে থাকি অ্যানাফেজিক মুভমেন্ট। ক্লিয়ার হলো ব্যাপারটা। এবং এটা অবভিয়াসলি ইকুয়েশনাল ডিভিশন, এই জন্য ইকুয়াল হাবসে হচ্ছে না, দ্যাটস ওয়াই আমরা মাইটোসিসকে বলে থাকি ইকুয়েশনাল ডিভিশন। ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার টেলোফেজে চলে আসি। টেলোফেজটাকে অলমোস্ট আমরা বলে থাকি যে রিভার্স প্রোফেজ বলে থাকি টেলোফেজকে। এবং এখানে আমরা দেখব যে ক্রোমোজোম যেগুলো আনউইন্ড অবস্থাতে, আনউইন্ড টু ফর্ম আ থ্রেড লাইক স্ট্রাকচার, অর্থাৎ এখানে যে মোনাড ফর্মটা হয়ে গেছিলো সেগুলো থ্রেড লাইক স্ট্রাকচারে পরিণত হবে। নিউক্লিয়ার এনভেলপ যেগুলো ছিল, এগুলো আবার সারাউন্ডেড করতে থাকবে, যা যা ওখানে আমরা সেল অর্গানিলসগুলোকে যেতে দেখছিলাম, ওগুলো আবার সব রিঅ্যাপিয়ার করবে, নিউক্লিয়াই যেটা সেটা রিঅ্যাপিয়ার করছে। হ্যাঁ, এগুলো আমরা টেলোফেজের ক্ষেত্রে, তাহলে টেলোফেজের ক্ষেত্রে এগুলো দেখছি ব্যাপারটা। তাহলে যা যা ছিল আমরা আবার নিউক্লিয়ার মেমব্রেনটা করে দেবো, নিউক্লিওলাস করব, এবং থ্রেড লাইক যে স্ট্রাকচার এখানে ক্রোমাটিনের ছিল সেগুলো থাকছে। দ্যাট ইজ দ্য রিভার্স প্রোফেজ হলো। এটাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস। এইবার এখান থেকে আমরা পৌঁছবো সাইটোকাইনেসিসের ওইখানে। দেখো সাইটোকাইনেসিসের ব্যাপারটা কি চলছে না, এখানে সাইটোকাইনেসিস যদি বলি সেটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে একরকম হচ্ছে, আর অ্যানিমেল সেলের ক্ষেত্রে একরকম হচ্ছে। আচ্ছা, সাইটোকাইনেসিস প্ল্যান্ট সেলের ক্ষেত্রে একরকম আর অ্যানিমেল সেলের ক্ষেত্রে একরকম দেখবো আমরা। তাহলে ফার্স্টলি আমরা যদি বলি প্ল্যান্ট সেল, তাহলে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কীরকম দেখছি, দেখো প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কী হচ্ছে ব্যাপারটা না, এখানে আমরা দেখছি প্ল্যান্ট সেল মানে কি এরকম একটা ব্যাপার না। একটু যদি আমরা এঁকে দেখি, এটা সেল ওয়াল থাকছে এর, হ্যাঁ, সেল ওয়ালের ভেতরে আমরা দেখব প্লাজমা মেমব্রেন থাকছে, হ্যাঁ, প্লাজমা মেমব্রেন। তো এখান থেকে এরা এই সাইটোপ্লাজমের ডিভিশনটা হয়ে আলাদা আলাদা তৈরি হচ্ছে, ব্যাপারটা এরকম। তো এখানে কি হয়, এখানে আমরা দেখব ফার্স্টলি একটা সেল প্লেট ফর্মেশন হচ্ছে। ওকে, সেল প্লেটগুলো ফর্মেশন হচ্ছে,
তাহলে ফার্স্টলি আমরা দেখছি কি না, এর ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে সেল প্লেট, সেল প্লেট ফর্মেশন হচ্ছে কিসের দ্বারা, বাই এন্ড অফ এনাফেজ। আমরা যদি বলি যে বাই দ্য এন্ড অফ এনাফেজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসছে, স্মল ভ্যাকুয়েলস যেগুলো ডিকটিজোমসগুলো আসছে এগুলো অ্যাগ্রিগেট হচ্ছে ইকুইটোরিয়ার বরাবর, দিয়ে এরা কি করছে, এন্ট্র্যাপ করছে মাইক্রোটিবিউলসগুলোকে, দিয়ে এরা সেল প্লেটটা ফর্মেশন করিয়ে দিচ্ছে। তো এখান থেকে এই সেল প্লেট যদি আমরা বলি, এর মধ্যে আমরা কিছু কার্বোহাইড্রেট দেখি, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা ফ্র্যাগমোজোম, তারপরে হচ্ছে ফ্র্যাগমোজোম থেকে আমরা দেখব যে ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি হচ্ছে। তাহলে সেল প্লেট, এখান থেকে আমরা দেখব ফ্র্যাগমোজোম, ফ্র্যাগমোজোম, তারপরে আমরা দেখব ফ্র্যাগমোপ্লাস্ট, ফ্র্যাগমোপ্লাস্ট। সেকেন্ড থেকে ফ্র্যাগমোপ্লাস্ট যেটা, এটা ফর্ম করছে আবার মিডিল ল্যামেলা, মিডিল ল্যামেলা, মিডিল ল্যামেলা ফর্ম করছে। এবং এইখান থেকে আমরা দেখব যে সেল ওয়াল যেটা প্রাইমারি সেল ওয়ালের ফর্মেশন হচ্ছে, সেখান থেকে সেকেন্ডারি সেল ওয়াল এইভাবে করে চলতে আছে। ক্লিয়ার হলো ব্যাপারটা। আর যদি বলি অ্যানিম্যাল সেল, তাহলে অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে কি হয়, অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে আমরা দেখব এখানে জাস্ট কন্ট্রাক্ট করছে, এরকম ভেতরের দিকে কন্ট্রাক্ট করে এরকম করে আলাদা হয়ে যায়, দুটো আলাদা আলাদা হয়ে দুটো সেল ফর্মেশন করে দেয়, এখানে নিউক্লিয়াসটা করে দিই, এরকম হয় ব্যাপারটা। এটা হচ্ছে অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে আমরা দেখব। ক্লিয়ার হলো ব্যাপারটা। দ্যাট ইজ মাইটোসিস, ইকুয়েশনাল ডিভিশন। কেন ইকুয়েশনাল হয় সেটা জানলে তাহলে। নেক্সট চলো আমরা মিওসিসে যাই। মিওসিস যেটাকে আমরা রিডাকশন ডিভিশন বলে থাকি। আসছি রিডাকশন ডিভিশন কেন বলছি, কী ব্যাপার, এর আন্ডারে আবার মিওসিস 1 মিওসিস 2 সব কিছুই আছে। তো দেখ, তাহলে যে সমস্ত সেলগুলো কিনা মিওসিস করছে, দ্য সেল হুইচ আন্ডারগোজ মিওসিস, সেগুলোকে আমরা বলে থাকি মিওসাইটস। ক্লিয়ার? ওকে। এবার এটাকে আমরা রিডাকশন ডিভিশন বলি, কেন বলি না, বিকজ অফ দ্য রিডাকশন ইন দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইন দ্য ডটার সেল or half of the chromosome of that of the parent cell, basically meant for gamete formation and transformation of the hereditary material। এটাই হচ্ছে মিওসিসের মেন সিগনিফিকেন্স। এবার এই মিওসিসের মধ্যে আমরা দেখব মিওসিস 1 আর হচ্ছে মিওসিস 2 দুটো থাকে। তাহলে মিওসিস 1 এর মধ্যে আমরা দেখব প্রোফেজ 1। এই প্রোফেজ 1টা আবার ডিভিজিবল ইন্টু লেপ্টোটিন। তাহলে ফার্স্টলি হচ্ছে লেপ্টোটিন, সেকেন্ড হচ্ছে জাইগোটিন, সেকেন্ডলি আমরা দেখব জাইগোটিন, থার্ড হচ্ছে প্যাকাটিন, ফোর্থ হচ্ছে ডিপ্লোটিন, আর ফিফথ হচ্ছে ডায়াকাইনেসিস। তাহলে এই হচ্ছে প্রোফেজ 1-এর 5টা সাবফেজ। এবার লেপ্টোটিনের ক্ষেত্রে আমরা কি দেখব, লেপ্টোটিনের ক্ষেত্রে দেখব দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইনক্রিজেস। ওকে, although the chromosomes are diaphragm, but due to their thin structure and more coiling, they appeared as a monad. Okay, next আমরা দেখব thread of the DNA often have chromosome that appear as a bead-like swelling along their length। মানে ব্যাপারটা হচ্ছে এখানে যদি একটু আমরা বলি, ধরো এটা একটি সেল, এর এটা নিউক্লিয়াস আছে, এখানে কি হয় না অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, কার অ্যারেঞ্জমেন্ট না টার্মিনাল এন্ড অফ দ্য ক্রোমোজোম, এটা রিমেন বাউন্ডেড টু দ্য নিউক্লিয়ার মেমব্রেন থ্রু দ্য অ্যাটাচমেন্ট প্লেট। এরা কীরকম থাকে না, দে অ্যাপিয়ার লাইক মাল্টিপল লুপস। হ্যাঁ, এরা এরকম মাল্টিপল লুপসে থাকে, এরকম লুপ হয়ে থাকে। এটাকে আমরা এই স্টেজটাকে আমরা বলে থাকি বাকেট স্টেজ, বাকেট স্টেজ। আর কি হয় এখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ দ্য সাইনেপটোনিমাল কমপ্লেক্স স্টার্ট গ্যাদারিং। সাইনেপটোনিমাল কমপ্লেক্সটা কি একটু বাদে আসছি, কিন্তু এখানে আমরা দেখব যে সাইনেপটোনিমাল কমপ্লেক্সের জন্য যে কম্পোনেন্টগুলো দরকার হয় সেগুলো এখানে গ্যাদারিং হতে শুরু করে। ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার চলো জাইগোটিনে যাওয়া যাক। জাইগোটিন কি না, দ্য হোমোলোগাস ক্রোমোজোম গেট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য ইচ আদার এবং পেয়ার অফ হয় তাদের লেন্থ ওয়াইজে, যেটাকে আমরা সাধারণত বলে থাকি সাইনেপসিস। এবং এই যে পেয়ার্ড ক্রোমোজোম, এটা একটা বাইভ্যালেন্ট তৈরি করে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম একটা ব্যাপার, এরা পেয়ারিং করতে শুরু করে, এটাকে আমরা বাইভ্যালেন্ট কন্ডিশন বলে থাকি। এবং দেয়ার অ্যাপিয়ার্স টু বি আ থিন স্পেস বিটুইন টু ক্রোমোজোম, যেখানে আমরা কিছু নিউক্লিয়ার প্রোটিন কমপ্লেক্সেস দেখতে পাই, যেটাকে আমরা এই যে স্পেসটা, এখানে কিছু নিউক্লিয়ার প্রোটিন কমপ্লেক্স থাকে, এটাকেই আমরা সাইনেপটোনিমাল কমপ্লেক্স বলে থাকি। ক্লিয়ার হলো ব্যাপারটা। তাহলে সাইনেপটোনিমাল কমপ্লেক্সটা আসলে কি না, কিছু নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি একটা কমপ্লেক্স। দে অ্যাপিয়ার লাইক আ জিপার। হ্যাঁ, এরা এরকম জিপার লাইক একটা অ্যাপিয়ারেন্স দেখায়। হ্যাঁ, অ্যালাইনিং টু হোমোলোগাস ক্রোমোজোম ইন সাচ আ ওয়ে দ্যাট সাম জেনেটিক রিজিয়ন অফ দ্য ক্রোমোজোম ফেস ইচ আদার। দুটোকে অ্যালাইন করছে, তার জন্য এদের যে জেনেটিক অ্যাপিয়ারেন্সগুলো আছে একে অপরের দিকে ফেস করে থাকছে। এবং পেয়ারিং অফ দ্য হোমোলোগাস ক্রোমোজোম মে বিগিন অ্যাট ওয়ান অর মোর পয়েন্টস। শুধুমাত্র যে একটা জায়গাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ওয়ান অর মোর পয়েন্ট ফ্রম টার্মিনাল এন্ড, যেটাকে আমরা প্রো টার্মিনাল বলে থাকি। যদি সেন্ট্রোমেয়ার থেকে হয় তাহলে ফার্স্টলি আমরা একটু এখানে লিখে নিই যে টার্মিনাল এন্ডে যদি হয় তাহলে সেটাকে আমরা বলি প্রো টার্মিনাল।
যদি আমরা দেখি যে সেটা সেন্ট্রোমিয়ার পজিশনে হচ্ছে, সেন্ট্রোমিয়ার পজিশনে, তাহলে সেটাকে আমরা বলি প্রোসেন্ট্রিক। আর যদি দেখি সেটা র্যান্ডামলি কোনো ইন্টারমিডিয়েট পয়েন্টে হচ্ছে, সেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার এই যে সাইনোপ্টোনিমাল কমপ্লেক্স, এগুলো এটা কিছু সাইনোপ্টোনিমাল এনজাইম দ্বারা রেগুলেটেড হতে থাকে, যেটা পরবর্তীতে আমরা দেখছি যে সেটা ক্রসিং ওভারে হেল্প করবে। এবার প্যাকাইটিন যদি বলি, প্যাকাইটিন দ্যাট ইজ দ্য এই স্টেজ যেটা বা সাবফেজ যদি বলে থাকো, দ্যাট ইজ দ্য লঙ্গার ডিউরেশন অফ দ্য প্রোফেজ 1। এটা হচ্ছে সবথেকে লঙ্গার ডিউরেশন দেখায়। এবং সবথেকে মজার বিষয় যেটা এখানেই আমরা দেখবো যে ক্রসিং ওভারটা হচ্ছে, ক্রসিং ওভার খুব দারুণ জিনিস। ক্রসিং ওভারটা কি না, ক্রসিং ওভার যেটা সেটা দেখবো যে দুটো এই যে হোমোলোগাস ক্রোমোজোম আমরা দেখছি, এদের যে নন সিস্টার ক্রোমাটিড, এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ডিএনএর ফ্র্যাগমেন্ট বা সেগমেন্টগুলো ইন্টারচেঞ্জ হয়। হ্যাঁ, মানে এটা একটা ক্রোমোজোম হলো, আর ধরো এটা বোঝানোর জন্য আমি করছি ব্যাপারটা দুটো আলাদা কালার দিয়ে, এটা এই ব্যাপার হলো। তাহলে এটা হচ্ছে আমাদের হোমোলোগাস ক্রোমোজোম দুটোই, এদের যে নন সিস্টার ক্রোমাটিড, এদের মধ্যে দেখো ডিএনএর সেগমেন্টটা একটা এক্সচেঞ্জ হচ্ছে, এবং এখানে দেখো একটা এক্স লাইক স্ট্রাকচার অ্যাপিয়ারেন্স হয়েছে, এটাকে কায়েজমা বলি আমরা, আসছি পরে পরে। তাহলে এই যে টোটাল ব্যাপারটা এটা প্যাকেটিংয়ের মধ্যে দেখছি, এবং এটা দেখবো যে একটা নডিউলার স্ট্রাকচারের মধ্যে এটা অ্যাপিয়ার হতে শুরু করেছে লেন্থ ওয়াইজ। এটাকে আমরা রিকম্বিনেশন নডিউল বলি, এবং এখানে যে এনজাইমগুলো কাজ করে সেগুলোকে আমরা বলি রিকম্বিনেজ। এবং রিকম্বিনেজ হিসেবে এখানে আমরা দেখবো এন্ডোনিউক্লিয়েজ আর লাইগেজ কাজ করছে, এন্ডোনিউক্লিয়েজ আর হচ্ছে লাইগেজ কাজ করে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবং এই যে এন্ডোনিউক্লিয়েজ আর লাইগেজ, এটা কিন্তু অপোজিট ফাংশন করে দুজনের। এন্ডোনিউক্লিয়েজ যেটা মলিকুলার সিজার হিসেবে, অর্থাৎ এটা এই ডিএনএ সেগমেন্টগুলোকে কাটতে হেল্প করছে, এবং লাইগেজ যেটা এটা গ্লু হিসেবে কাজ করে, যেটা কিনা এটাকে জোড়া লাগাতে হেল্প করে থাকে। এবার পরেরটাতে চলে আসি ডিপ্লোটিন। এই যে এক্স লাইক স্ট্রাকচার যেটা বললাম, এটা বিকাম ভিজিবল, হ্যাঁ এখানে ভিজিবল হতে শুরু করে, যেটাকে আমরা এই এক্স লাইক স্ট্রাকচারটাকে তাহলে কি বললাম, এটাকে আমরা বলছি কায়াজমাটা, এটাকে কায়াজমাটা বলে থাকি। হলো নেক্সট আমরা দেখবো ডায়াকাইনেসিস। এই ডায়াকাইনেসিসে কি হচ্ছে, তাহলে ডায়াকাইনেসিসে আমরা দেখবো যে বাইভ্যালেন্টগুলো হয়েছিল আর ফুললি কন্ট্রাক্টেড, কনডেন্সড অ্যান্ড সার্টেন্ড। রোটেশন বা টার্মিনালাইজেশন কন্টিনিউ পুশিং দ্য কায়াজমাটা, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ডায়াকাইনেসিসে আমরা দেখবো টার্মিনালাইজেশন অফ কায়াজমাটা। তাহলে অ্যাপিয়ারেন্স যদি বলি সেটা হচ্ছে ডিপ্লোটিন, আর টার্মিনালাইজেশন সেটা হচ্ছে ডায়াকাইনেসিস, এটা যেন মাথায় থাকে। এবার মেটাফেজ 1-এ চলে যাই। মেটাফেজ 1 এই স্টেজে আমরা দেখবো যে মাইটোটিক অ্যাপারেটাস যেগুলো সেগুলো কমপ্লিটস হচ্ছে, বাইভ্যালেন্টসগুলো অ্যারেঞ্জড হচ্ছে ইকুয়েটার স্পিন্ডেল বরাবর। অ্যানাফেজ যদি বলি, এখানে আমরা অ্যানাফেজ 1 যদি যাই, এটা একটু মনে রাখার, এই যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো যেগুলো পেয়ারিং করেছিল, জাস্ট এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো আলাদা হচ্ছে, দ্য মুভমেন্ট অফ ক্রোমোজোম টুয়ার্ড দ্য অপোজিট পোল, যেটাকে আমরা অ্যানাফেজিক মুভমেন্ট বলেছি, এর আগে বলেই দিয়েছি। তো নেক্সট হচ্ছে আমরা দেখবো টেলোফেজ 1। এই টেলোফেজ 1-এর ক্ষেত্রে আমরা দেখবো যে টেলোফেজ 1 মার্ক বাই দ্য প্রেজেন্স অফ ক্রোমোজোম হুইচ আর হাফ ইন নাম্বার দ্যান দ্যাট অফ প্যারেন্ট, দ্যাটস ওয়াই এটাকে আমরা রিডাকশন ডিভিশন বলে থাকি। এবার এখানে সবথেকে একটা ভালো বিষয় যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্টারকাইনেসিস ব্যাপারটা একটু জানতে হবে। ইন্টারকাইনেসিস ব্যাপারটা কি না, দ্য শর্ট পিরিয়ড বিটুইন এন্ড অফ টেলোফেজ অফ মিওসিস 1 অ্যান্ড বিগিন অফ প্রোফেজ অফ মিওসিস 2, মানে টেলোফেজ 1 এখানে শেষ হলো এবং প্রোফেজ 2 শুরু হচ্ছে, এর মাঝখানের এই যে গ্যাপটা, এটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার যদি আমরা প্রোফেজ 2-তে যাই, তাহলে প্রোফেজ 2 দেখো, প্রোফেজ 2-তে কি না, মিওসিস 2 ইজ ইনিশিয়েটেড immediately after cytokinesis, usually before the chromosomes have fully elongated, এটা হলো। ইন কন্ট্রাস্ট টু আমরা যদি মিওসিস 1 বলি, মিওসিস 2 রিজেম্বল আর নর্মাল মাইটোসিস, দ্যাট ইজ ইকুয়েশনাল ডিভিশন হলো। এবার এখান থেকে আমরা এর যদি মেটাফেজ 2-তে চলে যাই, এগুলো জাস্ট শুনে যাও, একই রকম হবে ব্যাপারগুলো। মেটাফেজ 2 অ্যাট দিস স্টেজ দ্য ক্রোমোজোম অ্যালাইন্ড ইকুয়েটার মাইক্রোটিবিউল ফর্ম করছে, অপোজিট পোলের দিকে স্পিন্ডেল গেট অ্যাট্রাক্ট টুয়ার্ড দ্য কাইনেটোকোর্স। আর নেক্সট আমরা দেখবো অ্যানাফেজ 2। এখানে একটু ভালো করে বোঝো অ্যানাফেজ 2-তে কী হচ্ছে। অ্যানাফেজ 2 যেটা, এটা কিন্তু অ্যানাফেজ 1-এর থেকে একটু আলাদা। ইট বিগিনস উইথ দ্য সাইমালটেনিয়াস স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার। এখানে আমরা দেখেছিলাম যে অ্যানাফেজ 1-এ শুধুমাত্র যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো ছিল এগুলো আলাদা হচ্ছিল। এখানে আমরা দেখবো যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো যখন অপোজিট পোলের দিকে চলে গেছে, তখন এবার আমরা দেখবো স্প্লিটিং হচ্ছে কোথা থেকে না, সেন্ট্রোমিয়ার থেকে। এই সেন্ট্রোমিয়ার থেকে এবার এর স্প্লিটিংটা স্টার্ট হয়েছে। তাহলে ইট বিগিনস উইথ দ্য সাইমালটেনিয়াস স্প্লিটিং অফ দ্য সেন্ট্রোমিয়ার টু ইচ ক্রোমোজোম which was holding the sister chromatids together। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার ওরা অপোজিট পোলের দিকে মুভ করতে শুরু করবে। হলো, এবার যদি আমরা টেলোফেজ 2-তে যাই, তাহলে মিওসিস এন্ডস উইথ দ্য টেলোফেজ 2 ইন হুইচ দ্য টু গ্রুপস অফ ক্রোমোজোম ওয়ান্স এগেন গেট এনক্লোজড বাই দ্য, একই রকম হচ্ছে, ওই নিউক্লিয়ার এনভেলপ দ্বারা ওটা এনক্লোজড হবে, সাইটোকাইনেসিস ফলো করবে পরের পার্টগুলোকে, এইভাবে করে 4টে হ্যাপ্লয়েড ডটার সেল তৈরি হয়ে যাবে। মানে ব্যাপারটা একটু যদি আমরা বুঝি যে একটা আমার প্যারেন্ট সেল আছে, এই প্যারেন্ট সেল থেকে কি হচ্ছে, হাফ অফ দ্য ক্রোমোজোম নাম্বার নিয়ে, মানে এখানে যদি আমার 2n থাকে, এখানে আসবে n করে, এটা গেল আমার মিওসিস 1, যেটাকে আমরা রিডাকশন ডিভিশন বলছি। এবার এখান থেকে
যে ডটার সেলগুলো আমরা দেখব এগুলো প্রত্যেকটা কিন্তু এন করে নিয়ে থাকবে, দ্যাট ইজ মিওসিস টু অ্যাজ লাইক অফ মাইটোসিস, যেটাকে আমরা ইকুয়েশনাল ডিভিশন বলে। তো এই গেল আমাদের সেল সাইকেল সেল ডিভিশন। ক্লিয়ার?